এখন সকল জল্পনা কল্পনা বাদ দিয়ে শেখ হাসিনা হয়তো চূড়ান্তভাবেই ৩৪ জন মন্ত্রী নিয়েই এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা নিয়ে তিনি বাংলাদেশে আসবেন। সময়টা খুবই খারাপ যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে, রিপোর্ট আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে। তো সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, যা ডক্টর মোহাম্মদ ইউনূসের রেপুটেশনকে তলানিতে নিয়ে আসছে। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর কি যেন হয়েছে। এই শাহাবুদ্দিন চুপ্পু যে কোনো সময় অঘটনও ঘটিয়ে দিতে পারে। চুপ্পু এবং সেনাপ্রধান মিলে বাংলাদেশে 111 বা কিছু একটা ঘটিয়ে দিতে পারে। ব্রেকিং নিউজ, গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে নিয়ে এসেছি। 34 জন এমপিদেরকে নিয়ে, মন্ত্রীদেরকে নিয়ে শেখ হাসিনা বাংলাদেশে ঢুকছে। ভয়ঙ্কর সেই পরিকল্পনা এবং সেই ভিডিওগুলো আপনাদের কাছে দেখাবো, যা দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত একটি লাইক করে দেখতে থাকুন। সকল জল্পনা কল্পনা বাদ দিয়ে শেখ হাসিনা হয়তো চূড়ান্তভাবেই কিছুদিনের মধ্যে সিদ্ধান্ত দিবে যে ওনার ৩৪ জন মন্ত্রী নিয়েই এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা নিয়েই তিনি বাংলাদেশে আসবেন। এবং বিভিন্ন টকশোর মধ্যে আওয়ামী লীগের যারা সমর্থনে কথা বলে অনেকেই এই ব্যাপারে কথা বলছেন। আমার কথা হচ্ছে, সেটার কি কোনো মোটিভ দেখা যাচ্ছে বাংলাদেশে? শেখ হাসিনা ৩৪ জন মন্ত্রী নিয়ে বাংলাদেশে ঢুকবে। আমি রাজনীতিতে কোনো কিছুই অবিশ্বাস করতে পারি না, আবার কোনো কিছু 100% বিশ্বাসও করতে পারি না। কারণ রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। রাজনীতিতে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, বা একদিনের মধ্যে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যেতে পারে এবং হয়তো বা শেখ হাসিনা সত্যিকারে ৩৪ জন মন্ত্রীকে নিয়ে বাংলাদেশে ঢুকে পড়তে পারে। তিনি যেভাবে বলেছিলেন ওনার অডিও কলের মধ্যে চট করে ঢুকে পড়বো, এভাবেও ঢুকে যেতে পারে। জাস্ট একটা দিনের মাধ্যমে যে কোনো অঘটন ঘটে যেতে পারে বাংলাদেশে। আমি এটা মনে প্রাণে এখনো বিশ্বাস করি এবং এটা হতেও পারে। তাই যারা মনোবল হারিয়ে ফেলেছেন, যারা এখনো মনে করছেন আর কত আশা দিবেন, ভাই একটাও কথা হয় না, ভাই এটা হয় না কেন, আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে। আজকে আমি যে জিনিসটা বলেছি সেই জিনিসটা কালকে হয়ে যাবে না, 1 মাসের মধ্যে হয়ে যাবে না। সেই জিনিসটা হয়তো প্রসেসিং এর মধ্যে আছে, হতে কিছু সময়ও লাগতে পারে। কিন্তু অনেক কিছুই আমি বলেছি 100% সকল কিছু না ঘটলো, 60-70% অনেক কিছুই বাংলাদেশে ঘটে গিয়েছে। হয়তো বা 40% আরো কিছু সময় পরে ঘটবে। কিন্তু এটা যে ঘটবে সেটা 90% আপনারা ধরে রাখতে পারেন। যেগুলো আমি বলছি হয়তো কিছু সময় পরে ঘটবে। আর এটাও ধরে রাখেন, শেখ হাসিনা যদি বেঁচে থাকে, শেখ হাসিনা খুব শীঘ্রই, আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখেন, বাংলাদেশে ফিরে আসবে এবং ৩৪ জন মন্ত্রী নিয়ে বাংলাদেশে তিনি ঢুকবে। যতই আমেরিকার সাপোর্ট থাকুক ডক্টর ইউনূসের মাথার উপর, যতই পাকিস্তানের সাপোর্ট থাকুক ডক্টর ইউনূসের মাথার উপর, আওয়ামী লীগ কোন লেভেলের খেলোয়াড়, আওয়ামী লীগ কি জিনিস, একমাত্র আওয়ামী লীগের যখন পতন হয় তখনই বিরোধী শক্তি যারা থাকে আওয়ামী লীগে তারাই বুঝতে পারেন। সেটা আবারও বুঝতে পারবে এই ডক্টর ইউনূস সরকার বলেন, এনসিপি বলেন, জামাত বলেন এবং বিএনপি বলেন। এটা বাস্তবতা, এটা মেনে নিতেই হবে। সেই কারণে রুমিন ফারহানা বলেন, সালাউদ্দিন সাহেব বলেন, বিবি স্থায়ী কমিটির সদস্য, তারা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হোক চায় না। কারণ তারা 1996 সালের কথা তাদের মনে আছে, যে আওয়ামী লীগ ছাড়া যখন নির্বাচন হয়েছিল তারা 16-17 দিনও টিকতে পারে না। আবার নির্বাচন হয়েছে, সেই নির্বাচন আবার আওয়ামী লীগ জয়লাভ করেছে। কারণ এত বড় বৃহৎ শক্তিকে ছাড়া যখন একটা নির্বাচন হয়ে যাবে, তখন সে দেশে একতরফা নির্বাচন বলে পুরো পৃথিবী জানবে এবং বাংলাদেশের মানুষ জানবে। তাই ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে না এবং দেশের মধ্যে এমনিতে গোলযোগ সৃষ্টি হয়ে যাবে। আবার নির্বাচনে যে নির্বাচিত সরকার থাকবে সে সরকার ভেঙে পড়বে, আবার বাধ্য হয়ে আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন দিতে হবে। সেটা আওয়ামী লীগ ভালো করেই জানে। সে কারণে আওয়ামী লীগ এখন শুধু কোমর শক্ত করছে এবং আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। তাই শেখ হাসিনার ফিরে আসা নিয়ে এবং শেখ হাসিনা কখন ফিরবে সেটা আমি এক্স্যাক্টলি যদি না বলতে পারলো, কিন্তু শেখ হাসিনা যে ফিরে আসবে, আল্লাহ যদি ওনাকে সুস্থ রাখেন এবং ওনার ৩৪ জন মন্ত্রীকে নিয়েই দেশে ফিরে আসবে, এটা জাস্ট সময়ের ব্যাপার। এই জুলাই ঘোষণাপত্র বলেন, আরো যত ধরনের নাটক বলেন, কোনো কিছুই কাজে আসবে না। আর শেখ হাসিনা দেশে ফিরে আসলে সংবিধান পরিবর্তন করলো, ওদেরকে ফাঁসির রশিতে ঝুলানো কোনো ব্যাপারই হবে না, লটকাই দিবে 100%। আর শেখ হাসিনা ঝুলানো লাগবে না, বাংলাদেশের আপামর জনতাই সেফ সারা গণদোলাই দিয়ে মেরে ফেলবে। এটাই বাস্তবতা। সংবিধান চেঞ্জ করেন, জুলাই ঘোষণাপত্র দেন, যতই নাটক করা হোক কোনো কাজই আসবে না। যখন 2001 সাল থেকে 2006 সালের শাসন আমল বিএনপির আমরা দেখেছিলাম, বিএনপি যখন পতন হয়েছে তখন আমরা সকলেই বলেছি বিএনপি আর জীবনে ক্ষমতায় আসবে না।
বিএনপি রাজনীতি এখানেই শেষ। বলেছিলাম না? ঠিকই তার 2-3 বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগ ধরে নিলাম ফেসিজম কায়েম করে 16 বছর ক্ষমতায় থেকেছে। এখন দেখেন প্রেক্ষাপট, টেবিল উল্টো হয়ে গিয়েছে। সেই কথা যখন বলেছিলাম আমরা, তারা অনেকে এখনো বেঁচে আছে যা বিএনপি আর জীবনে ক্ষমতার মুখ দেখবে না, বিএনপি রাজনীতি এখানেই শেষ। কিন্তু আওয়ামী লীগ 16 বছর ক্ষমতা থাকার পরেও আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে পেরেছে। 2041 টার্গেট ছিল, ঠিকই আওয়ামী লীগের পতন হয়ে গিয়েছে। বিএনপি এখন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর দল হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে এবং সামনে যে নির্বাচন হবে ক্ষমতার দরও এগিয়ে গিয়েছে। এটাই হচ্ছে রাজনীতি। রাজনীতিতে কখন কি ঘটে যায়, কখন কে ক্ষমতায় চলে আসে, কখন কার ক্ষমতার পতন হয়ে যায় কেউ জানে না। তাই রেদওয়ান মাসুদ স্যার একটা কথা বলেছিলেন সূর্যের তাপে কেউ আলোকিত হয়, আবার কেউ পুড়ে ছাই হয়ে যায়। এই রাজনীতিতে কখন কে আলোকিত হবে, কখন কে পুড়ে ছাই হয়ে যাবে, সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আর বিপ্লবীরা কখনো বিপ্লবী চেতনা ধারণ করতে পারে না সঠিকভাবে। বিপ্লবের পরবর্তী সময় তারা বিগড়ে যায়, এটা ইতিহাস বলে। কারণ বিপ্লবীদেরকে বিপ্লব খেয়ে ফেলে, এটা সত্য কথা। এই বিপ্লবীরা বিগড়ে গিয়েছে, দেশকে তারা সুন্দরভাবে গড়ে তুলতে পারবে না, দেশের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া তারা ঠিক করতে পারবে না। প্রায় যারা বিপ্লবী বলা হচ্ছে গণঅভ্যুত্থান নেতৃত্ব, প্রায় গরিব শ্রেণীর, খুব গরিব ফ্যামিলি থেকে আসছে। কিছুদিন আগে রিয়াদ নামে যে ছেলেটা 2 কোটি টাকা স্বামী আমাদের সাবেক এমপির বাসায় গিয়ে চাঁদা দাবি করেছে, সে নিজে আদালতে স্বীকার করছে আমরা গরিব ফ্যামিলি থেকে এসেছি, তো টাকার লোভ সামলাতে পারিনি। এ সকলেই দেখেন সিরাজোতা, সকলেই বাটন মোবাইল, সকলে টিউশন করে নিজেরা চলতো। তারা ওই নিচু লেভেল থেকে আসছে, এখন টাকার লোভ তারা সেজন্য কেউ লোভ সামলাতে পারছে না। কেউ চাঁদাবাজিতে জড়িত, কেউ বয়স্ক মহিলার দিকে চোখ দিচ্ছে, কেউ কক্সবাজার হোটেলে নারী নিয়ে বিজি আছে, কেউ এখান দিয়ে কারো থেকে প্রাউডনি ফেলাইতেছে, এ করে দিবে সে করে দিবে বলে। তাদের কাজ এখন এটাই, কারণ ওই বিপ্লবীদেরকে খেয়ে ফেলে, বিপ্লবীদেরকে এখন খেয়ে ফেলেছে বিপ্লব, তারা ধ্বংস হয়ে গিয়েছে। সময়টা খুবই খারাপ যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে সম্ভবত তিনি সরে যেতে পারলেই সম্ভবত তিনি নিজেকে ভাগ্যবান মনে করবেন। অন্তর্বর্তী সরকারকে নিয়ে আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে একটা রিপোর্ট হয়েছে যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের রেপুটেশনকে মাটিতে মিশাই দিবে, কারণ এই অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। রিপোর্ট আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে যে আপনার ছাত্র জনতার আন্দোলনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছিল অন্তর্বর্তী সরকার। এই সরকারের প্রতি অসীম আশাবাদ ছিল, মনে করা হয়েছিল এখান থেকেই একটি নতুন গঠনমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সূচনা হবে। কিন্তু 1 বছর পর সেই আশার জায়গায় ঘনীভূত হয়েছে হতাশা। মানবাধিকার লঙ্ঘনের বিচারের বিলম্ব, সাধারণ মানুষের সঙ্গে সরকারের সংযোগহীনতা এবং প্রশাসনিক সংস্কারে স্থবিরতা, এই সব মিলিয়ে ইউনূস সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে দেশীয় এবং আন্তর্জাতিক মহল। আল জাজিরা, রয়টার্স সহ বিশ্বের গুরুত্বপূর্ণ গণমাধ্যমগুলো অন্তর্বর্তী সরকারের এই ব্যর্থতাকে শিরোনাম করে তুলেছে, যা নিঃসন্দেহে একটি রাজনৈতিকভাবে সতর্ক সংকেত। বাংলাদেশের জনগণের জন্য একটি নতুন ভোরের প্রতিশ্রুতি এখন যেন পরিণত হয়েছে আরেকটি অনিশ্চয়তা এবং হতাশার অধ্যায়। আন্দোলনে নিহতদের সুষ্ঠু বিচারের দাবি ছিল এই সরকারের কাছে অন্যতম প্রত্যাশা, যা করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ নিহত পরিবারের সদস্য সহ মানবাধিকার কর্মীদের। এখানে তারা যেটা লিখেছে যে গত 1 বছরেও সরকার জনগণের সেন্টিমেন্ট বুঝতে পারেনি। সাধারণদের কাছ থেকে যোজন যোজন দূরে থেকে এলিটদের সঙ্গে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত নেন এই ডক্টর ইউনূস সরকার। আর এখানে বেশ কয়েকটা মানুষের বক্তব্য কানেক্ট করা হয়েছে, যাদের বক্তব্যকে কোট করে এই প্রতিবেদনটা সাজানো হয়েছে। তো সবকিছু মিলিয়ে যে মব ভায়োলেন্স, এটাও আলোচনায় স্থান পেয়েছে, যে যার নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা দেখাতে পারছে না অন্তর্বর্তী সরকার প্রশাসন, তাই জনগণের সরকারের প্রতি আস্থা কমেছে, আসলেই কমেছে। আর সাথে সাথে ডক্টর ইউনূসের এই কিংস পার্টি এনসিপির প্রতিও মানুষের আস্থা কমেছে। জুলাই আন্দোলনের এমন একটা গুরুত্বপূর্ণ দিনে রিল্যাক্স মোডে কক্সবাজারে 5 জন গিয়ে বসে আছে, আর সারা দেশে আজকে কি পরিমাণ আলোচনা সমালোচনা। আজকে নাকি তারা এটা নিয়ে রিভিউ দিবে, তারা তাদের মন্তব্য প্রকাশ করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ব্যর্থ করতে শুধুমাত্র যেগুলো দায়ী ছিল তাও না, আসলে দেশের অভ্যন্তরীণ যে কোনো একটা সরকার পতনের পর যে পরিস্থিতি থাকে, ব্যাংকগুলা প্রায় শূন্য থাকে, সিস্টেম হ্যাং থাকে, নতুন সিস্টেম ডিপ্লয়েড করা আন্দোলন, ডক্টর ইউনূসকে প্রচুর আন্দোলন ঠেকাইতে হয়েছে। এরপরে রাজনৈতিক ভুল, এই এনসিপি গঠন করে তিনি বিএনপির সাথে দূরত্ব তৈরি করে ফেলছেন, জামাতের সাথে দূরত্ব করছেন, এমনকি এই দলটাকে অতিরিক্ত প্রায়োরিটি দিতে যাইয়া আরো অনেক ধরনের বড় বড় ভুল করে ফেলছেন। তো সবকিছু মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ব্যর্থ দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো, যা ডক্টর মোহাম্মদ ইউনূসের রেপুটেশনকে তলানিতে নিয়ে আসছে। বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর কি যেন হয়েছে, তার আচার-আচরণ সুবিধাজনক নয়, সন্দেহজনক আচরণ করছে। এই শাহাবুদ্দিন চুপ্পু যে কোনো সময় অঘটনও ঘটিয়ে দিতে পারে, আমাদের সতর্ক থাকতে হবে। দর্শক, অতিভক্তি চোরের লক্ষণ, অতি ভালো কিছু নয়। শাহাবুদ্দিন চুপ্পুকে আপনারা সবাই জানেন, হাসিনার সাথে বঙ্গভবনে বসে বিভিন্ন সময় কথাবার্তা বলেন তিনি, যোগাযোগ আছে, আওয়ামী লীগের লোকজনের সাথে ঠিকই যোগাযোগ আছে। তাহলে এটা একটা নাটক হতে পারে যে ঠিক আছে চুপ্পু তোমার ইমেজ বিল্ডিং করো, যে চুপ্পু ভালো, এই যে ভালো হয়ে গেছে, আওয়ামী লীগ ছেড়ে দিয়েছে, বিপ্লবের পক্ষের শক্তি, যেমন সেনাপ্রধান বিপ্লবের পক্ষের শক্তি, চুপ্পু এখন বিপ্লবের পক্ষের শক্তি, অর্থাৎ ফেসিস্ট এলিমেন্ট বলতে কিছু আর নেই। এটা বলে তুমি টিকে থাকো, ভিতরে ভিতরে আমাদের হেল্প করো। আরেকটা বিষয় মনে রাখবেন যে চুপ্পু এবং আর্মি চিফ দুইজনে কিন্তু হাসিনা নিয়োগকৃত।
এখন ওই সময়ের যে পরিস্থিতি ছিল 5 আগস্টের, চুপ্পু ওয়াকার ওদের বাপ যদি কবর থেকে উঠে আসতো তারপরও জনগণকে নিয়ন্ত্রণ করতে পারতো না, গণভবনে ঢুকে পড়তো। তাহলে এই বিষয়টার অর্থ কি? এটা হতে পারে যে চুপ্পু এবং সেনাপ্রধান মিলে বাংলাদেশে 111 বা কিছু একটা ঘটিয়ে দিতে পারে। এবং তারা দেখেন 111 বা অন্য কিছু করতে গেলে প্রথম ভয় কি? প্রথম ভয় হচ্ছে যে এদেরকে ফ্যাসিস্টদের দোসর বলবে, আওয়ামী লীগের দোসর বলবে, ভারতের দালাল বলে জনগণ পিটিয়ে পিঠের চামড়া উঠিয়ে ফেলবে। এটা হচ্ছে 111 পন্থী বা মিলিটারি কু করলে তাদের ভয়। মিলিটারিকে পিটিয়ে একবারে পোশাক খুলে ফেলবে যদি কু করতে যায়, তরুণ প্রজন্ম এটা করবে। এটা হচ্ছে বড় ভয়। এই জন্যে যারাই মিলিটারি কু করবে অথবা 111 ঘটাবে, তারা প্রথমে নিজেদেরকে বিপ্লবের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করবে। তারা 5 আগস্টের পক্ষেই থাকবে যে না, হাসিনার বিরুদ্ধে আমরা বাংলাদেশের পক্ষে, তরুণদের পক্ষে। নিজেদেরকে এইভাবে প্রেজেন্ট আগে করবে, এইভাবে ক্যারেক্টারাইজ করবে, দেন ওইটা করতে পারে। তো দর্শক, ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। এখন পরিপূর্ণ বাস্তবায়নের অংশ হিসেবেই 111 ঘটিয়ে দিতে পারে যে না, ফ্যাসিবাদের পতন হয়েছে 5 তারিখ, ঠিক আছে, এই হয়েছে সেই হয়েছে সব ঠিক আছে, হাসিনা ফ্যাসিস্ট ছিল সব ঠিক আছে। কিন্তু 5 আগস্টের যে চেতনা, আমাদের 36 জুলাইয়ের যে চেতনা, এই চেতনা ইউনূস সরকার বাস্তবায়ন করতে পারছে না। অতএব তাদেরকে হটিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ করতে চাই, যেটা মানুষ চায়। এই জন্যে আমাদের 111 লাগবে, অন্য কোনো সরকার লাগবে, ব্যাপক সংস্কার করবে, জরুরি অবস্থা জারি করবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে দেবে, এই সেই। এ ধরনের ঘটনাও রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান দুইজনে চাইলেই 111 ঘটাতে পারে। এই জন্যে এই অতি হুজুর হয়ে যাওয়া, অতি ভালো চুপ্পুর আচরণ, এটা সন্দেহজনক হিসেবে আমি দেখতে চাই। এই 5 তারিখের মধ্যে চুপ্পুর অপসারণের একটা কথা ছিল, কিন্তু এনসিপির ভুলের কারণে সেটা হয়নি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনা পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে কথা বলেন। তিনি বলেন, বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ করে তুলে 2024 সালের আজকের দিন চূড়ান্ত বিজয় অর্জন করে। ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এই গণঅভ্যুত্থানে আহত, পঙ্গুত্ব বরণ ও দৃষ্টি শক্তি হারানো সকল বীর জুলাই যোদ্ধাদের ত্যাগ ও অবদানকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। ওরে বাবারে, কত বড় জুলাই যোদ্ধা শাহাবুদ্দিন চুপ্পু, দেখছেন? এত ভালো না ভাই, এটার মধ্যে সন্দেহ আমি খুঁজছি। এজন্য ঠিক আছে, এটা চুপ্পু চাইলেই যে আকাম করতে পারবে তা না, আমাদের চেকে রাখতে হবে। বিশেষ করে যেহেতু চুপ্পু এবং ওয়াকার দুইজনেই একই গোডাউনের মাল, এজন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে যে এই দুইজনে কোনো আকাম না ঘটিয়ে দেয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদের পরিবার ও আহতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ বলেন। এর মানে কি? হাসিনার ফাঁসি চায়, হাসিনার ফাঁসি চায় চুপ্পু, বুঝতে পারছেন? রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ, ভোটাধিকার হরণ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম আপামার জনতার ক্ষোভের বিস্ফোরণ। আচ্ছা, ভোটাধিকার হরণের বিরুদ্ধে, অথচ এই ভোটাধিকার হরণকারীকেই তো আব্বা আব্বা আপা আপা বলতো। যাই হোক, এগুলো মনের কথা না, এটা সব। প্রিয় দর্শক, শেখ হাসিনা বাংলাদেশে আসবে 34 জন এমপি মন্ত্রীদেরকে নিয়ে। এই নানান তথ্যগুলা দিচ্ছেন ছাত্রলীগের এবং আওয়ামী লীগের পেজ থেকে এবং আওয়ামী লীগের বিভিন্ন তাদের ওয়েবসাইট থেকে। আমরা কখনো এটা বিশ্বাস করি না, কেননা 34 জন কেন, শেখ হাসিনা কাউকে নিয়ে আসতে পারবে না বলে সকলেই ধারণা করছে। আপনার কি মত? শেখ হাসিনা কি আবারও বাংলাদেশে আসতে পারবে? তিনি পূর্বে অনেকবার এসেছেন, তবে এবার তিনি কি আবারও নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন কিনা? আপনাদের মতামত জানাবেন। আমরা কোনো এখানে মন্তব্য করছি না, কারণ আমরা কোনো মন্তব্য করার অধিকার রাখি না। আমরা সকল বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো, অবশ্যই আপনারা সেই নিয়ে মন্তব্য করবেন। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।